আই সো সরি শোনা। কেউ ব্যথা লেগেছে তোমার? আমি তোমাকে ব্যথা দিব না, প্রমিস। কেন তুমি বারবার আমাকে খেপিয়ে দাও আর আমাকে তুমি আঘাত করতে হয়? আচ্ছা দাঁড়াও, আমি নিজেকে নিজে আঘাত করছি। কথাগুলো বলে প্যান্টের পকেট থেকে দ্রুত ছোট একটা চাকু বের করে সেটা দিয়ে নিজের ডান হাতে অগণিত পোঁচ মারতে লাগলো জেহরান। প্রেরণা বিস্মিত হতভম্ব দৃষ্টিতে অবলোকন করতে লাগলো তার পাগলামি। জেহরানের হাত থেকে অনর্গল রক্ত বের হয়ে ফ্লোরে পড়ে যাচ্ছে, অথচ সেদিকে তার কোনো দৃষ্টিই নেই। সে নিজের মতো করে অস্পষ্ট আওয়াজে বিড়বিড় করতে করতে হাত কেটে যাচ্ছে। এদিকে প্রেরণা আর সহ্য করতে না পেরে দুই কান চেপে ধরে চিৎকার করে বলে উঠল, প্লিজ বন্ধ করুন এসব। আমি আর এসব সহ্য করতে পারছি না। জেহরান অবাক দৃষ্টিতে প্রেরণার দিকে তাকালো। সে ভাবলো প্রেরণা হয়তো তার জন্য দুশ্চিন্তা করার জন্য এরকম ভাবে বলছে। সঙ্গে সঙ্গে ভীষণ খুশি হয়ে গেল সে। চাকু ফেলে দিয়ে প্রেরণাকে বুকে জাপটে ধরে আনন্দিত ও দ্রুত কণ্ঠে এসে বলতে লাগলো, তুমি আমাকে নিয়ে চিন্তার জন্য আমাকে থামতে বলেছো, তাই না কনস্টান্সেল? তুমি আমাকে ভীষণভাবে চাও, তাই না? আমার কাছ থেকে দূরে যেতে চাও না, তাই তো? এদিকে প্রেরণা কথা বলার মতো পরিস্থিতিতে একদমই নেই। জেহরান তাকে নিজের বুকে এত শক্ত করে চেপে ধরেছে যে তার নিঃশ্বাস নিতে অবধি কষ্ট হচ্ছে। দুই হাত দিয়ে তাকে এমনভাবে জাপটে ধরেছে যে মনে হচ্ছে শরীরের সমস্ত হাড়গোড় এক্ষুনি ভেঙে যাবে। তাই প্রেরণা অতি কষ্ট করে অস্ফুট স্বরে বলে উঠল, আমায় আমায় প্লিজ ছাড়ুন জেহরান। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, ব্যথা পাচ্ছি আমি। জেহরান তবুও ছাড়ল না। একইভাবে তাকে আগলে ধরে রাখলো, এমনভাবে ধরলো যেন মনে হচ্ছে সে ছেড়ে দিলে এক্ষুনি প্রেরণা তার কাছ থেকে ছুটে পালিয়ে যাবে। তারপর আর কোনো দিন তাকে ফিরে পাবে না সে। জেহরান বিড়বিড় করে বলতে লাগলো, কনস্টান্সেল, আমি তোমাকে কোথাও যেতে দেবো না, কোথাও না। প্রেরণা অগত্যা জেহরানের বুকে সেভাবেই পড়ে রইল। মুক্তির আশা নেই বলে কষ্ট হলেও সেভাবে নিস্তেজ হয়ে রইল। বিছানার হেডবোর্ডের সাথে হেলান দিয়ে আটশো অবস্থায় বসে রয়েছে প্রেরণা। তার কোলের ওপর মাথা রেখে দুই হাতে তার কোমর পেঁচিয়ে ধরে বাচ্চাদের মতো গুটিসুটি হয়ে শুয়ে আছে জেহরান। এই মুহূর্তে সে গভীর ঘুমে নিমগ্ন। প্রেরণা জেহরানের দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রয়। এই লোকটাকে মাঝে মাঝে চিনে উঠতে পারে না সে। হঠাৎ করে এত কঠোর আর নৃশংস হয়ে যায়, আবার হঠাৎ করে একেবারে বাচ্চাদের মতো হয়ে যায়, কখনো বা উন্মাদের মতো ব্যবহার করে। এই যেমন এখন নিষ্পাপ ও সুবোধ বালকের মতো তাকে জড়িয়ে ধরে চুপচাপ শুয়ে আছে। মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সরল ও নিষ্পাপ ব্যক্তিটি জেহরান। তখন সেভাবে বিড়বিড় করতে করতে প্রেরণাকে বিছানায় নিয়ে এসে তার কোলে এভাবে শুয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়েছে জেহরান। ঘুমানোর আগে প্রেরণার গলায় ঘাড়ে অসংখ্য চুমু দিয়ে ভরিয়ে দিয়েছিল সে। লাল হয়ে যাওয়া জায়গাগুলোতে মলম লাগিয়ে দিয়েছিল। তারপর জেহরান ঘুমিয়ে যেতে প্রেরণার দৃষ্টি গিয়েছিল তার রক্তাক্ত কাটা হাতের ওপর। সেখান থেকে তখনও ঝরঝর করে রক্ত বইছিল। প্রেরণার রক্ত একদমই সহ্য হয় না, তাই সার্ভেন্টকে বলে ফার্স্ট এইডের বক্স আনিয়ে ভয় ও আতঙ্ক সহকারে নিজে জেহরানের হাতে ব্যান্ডেজ করে দিয়েছে সে। অন্তত সে তো জেহরানের মতো নির্দয় আর অমানবিক হতে পারে না। জেহরান যতই নিকৃষ্ট হোক না কেন, সে তো তার মতো না। প্রেরণার চোখ দুটো যখন ঘুমে প্রায় লেগে এসেছিল, তখন হঠাৎ করে এই রুমের চাপানো দরজা ভেদ করে অতি সন্তর্পণে অত্যন্ত ভয়ে ভয়ে একজন ফিমেল সার্ভেন্ট এসে প্রবেশ করলো। তার উপস্থিতি টের পেয়ে হঠাৎ করে প্রেরণা ভীষণ চমকে উঠে বসল। জেহরান কিছুটা নড়াচড়া করে উঠে আবারও তাকে জাপটে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। মহিলাটি প্রেরণার কাছে ছুটে এসে একটি বাটন ফোন বাড়িয়ে দিল তার দিকে। ফোন দেওয়ার সময় তার হাত থরথর করে কাঁপছিল, চোখে মুখে তীব্র ভয়ে ছিটে ফোঁটা বিরাজমান ছিল। প্রেরণা বিস্মিত দৃষ্টিতে মহিলাটির পানে তাকিয়ে রয়। মহিলাটি ইশারায় প্রেরণাকে ফোনটি ধরতে বলল। প্রেরণা আলগোছে ফোনটি ধরে নিতেই মহিলাটি এক পলক জেহরানের দিকে তীব্র ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে এক প্রকার ছুটে বাইরে বেরিয়ে গেল। প্রেরণা ফোন হাতে নিয়ে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইল। মহিলাটি কেন এবং কী উদ্দেশ্যে তাকে ফোন দিয়ে গেছে কিছুই বুঝতে পারল না সে। তবে বেশ কয়েক সেকেন্ডের মাথায় বাটন ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। সাথে সাথেই একটি বার্তা ভেসে উঠল। প্রেরণা অবাক দৃষ্টিতে দ্রুত সেখানে চোখ বোলালো। একটি অচেনা নাম্বার থেকে মেসেজ এসছে। সেখানে লেখা আছে, প্রেরণা, আমি আকাশ। তোমার হাতে যে মহিলাটি ফোন দিয়ে গেছে সে আমারই লোক। তোমার সাথে যোগাযোগের কোনো উপায়ই ছিল না বলে আমাকে এই পদ্ধতি অবলম্বন করতে হয়েছে। অবশ্যই বাবার মাধ্যমে পলিটিক্যাল পাওয়ার আমি খাটাতে পারতাম,
কিন্তু তাতে তোমার এবং তোমার ভাইয়ের ক্ষতির আশঙ্কা ছিল, সেজন্য এটা আমি করিনি। আচ্ছা, কাজের কথা শোনো। আমি খুব দ্রুত তোমাকে ওই নরকপুরি থেকে উদ্ধার করব, তোমার ভাইকে উদ্ধার করব, তারপর তোমার বাবা মা সহ সবাইকে নিয়ে একসাথে কানাডায় পাড়ি জমাবো। এর জন্য আমাদের কিছু নির্ধারিত পরিকল্পনা মাফিক চলতে হবে। এই ফোনটা তোমার কাছে সবসময় রাখবে এবং গোপনে লুকিয়ে রাখবে। ভুলেও যেন জেহরান কিংবা অন্য কারোর নজরে এটা না আসে। আজকে রাতের মধ্যেই আমি তোমাকে পালানোর সব ইনস্ট্রাকশন দিয়ে দিব। তুমি শুধু আমার কথাগুলো ফলো করবে এবং ঠিকঠাকভাবে পালন করবে। পিয়াসকে উদ্ধার করার দায়িত্ব আমার। একবার তোমাকে আর তোমার ভাইকে উদ্ধার করতে পারলেই ওই জেহরানকে আমি একবারে নিশ্চিহ্ন করে দেব। আমার মেসেজের অপেক্ষায় থেকো। সবশেষে ভালোবাসি লালপুরি। শেষের কথাটা শুনে কিছুটা চমকে উঠল প্রেরণা। সেই সাথে একটু অদ্ভুত ও অস্বস্তিকর লাগলো তার কাছে। জেরানের সাথে তার বিয়ের আগে আকাশকে নিয়ে তার মনে কিছুটা হলেও অনুভূতি জন্মেছিল। বেশ ভালো লেগেছিল তাকে, কিন্তু তবুও এখন তার এই কথাটা ঠিক মেনে নিতে পারছে না সে। কেন? সে এখন অন্য কারো বউ বলে? ও হোক সেটা জোর করে বিয়ে, এখন জেরানই তো তার স্বামী। বিয়ের কবলে জোর কি এতটাই? প্রেরণা এক দৃষ্টিতে জেরানের ঘুমন্ত মুখপানে তাকিয়ে রইল। অজান্তেই তার এক হাত চলে গেল জেরানের মসৃণ চুলের ভাঁজে। কেমন একটা ঘোর লাগানো দৃষ্টির সঞ্চার হলো প্রেরণার দুই চোখে। সেই সাথে মনের মধ্যে দ্বিধা, সংকোচ, দ্বন্দ্ব ভেসে উঠল। পরক্ষণে জেহরানের তার প্রতি অত্যাচার, তার বন্দিত্ব, তার পরিবারের ওপর করা অন্যায় সবকিছু চোখের সামনে ভেসে উঠল। মুহূর্তে মন বিষিয়ে গেল প্রেরণার। দ্রুত জেহরানের চেহারা থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে এবং তার চুল থেকে হাত সরিয়ে নিয়ে নিজেকে ধাতস্থ করল প্রেরণা। না, কিছুতেই এই লোকটির মায়াজালে আবদ্ধ হওয়া যাবে না। এই লোকটি একটি ধূর্ত মরীচিকা ছাড়া আর কিছুই নয়। জেহরান তার এবং তার পরিবারের জন্য অভিশাপ স্বরূপ। তার থেকে যতটা সম্ভব অনেক অনেক দূরে চলে যেতে হবে। কিছুতেই আর তার কাছে থাকা যাবে না। প্রেরণা সিদ্ধান্ত নিল আকাশের কথা মতো চলার। ফিরতে মেসেজে কাঁপা কাঁপা হাতে সে দ্রুত টাইপ করল, আচ্ছা ঠিক আছে আকাশ, আমি আপনার কথা মতো সবকিছু করব। আমাকে এবং আমার পরিবারকে যত তাড়াতাড়ি সম্ভব মুক্ত করুন প্লিজ। ওপাশ থেকে আকাশের সন্তুষ্টি ও আশ্বাসে ভরা বার্তা ভেসে এলো। প্রেরণা ফোনটা নিজের শাড়ির ব্লাউজের ভেতরে ঢুকিয়ে রাখলো। তারপর শাড়ির আঁচলখানা খুব ভালোভাবে পেঁচিয়ে নিল শরীরের ওপর। এরপর কয়েকটা প্রলম্বিত নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করে আবারও হেডবোর্ডে হেলান দিয়ে চোখ বুজল সে। মুহূর্তে তীব্র ঘুম এসে হানা দিল তার দুই চোখ জুড়ে। ঘুমের মধ্যে জেরানের খুব কাছাকাছি চলে এসে অজান্তেই কখন যে সে জেরানকে জাপটে জড়িয়ে ধরেছে টেরি পেল না প্রেরণা। ঘোর অমানিসায় ডুবে আছে সমস্ত ধরিত্রী। থেকে থেকে নিশাচর প্রাণীদের অদ্ভুত ভয়ঙ্কর আওয়াজ গায়ে অদ্ভুত শিহরণ বয়ে দিচ্ছে। জেরান আদনানের ডার্ক প্যালেস জুড়ে কৃত্রিম আলোকসজ্জা সেটাকে কিছুতেই নিবারণ করতে পারছে না। শত শত গার্ডদের উপস্থিতি থাকা সত্ত্বেও বাড়িটায় এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। প্রেরণা ধীরে ধীরে পা টিপে টিপে প্যালেসের একেবারে শেষ মাথায় এসে উপস্থিত হলো। আকাশের বার্তা অনুযায়ী তার এখানেই থাকার কথা ছিল, কারণ এখানে সচরাচর গার্ডদের উপস্থিতি খুব কম থাকে। আর সৌভাগ্যবশত আজকে সমস্ত গার্ডরা এদিকে একদমই নেই। এতে প্রেরণা কিছুটা স্বস্তি পেয়ে বেলকনির চারপাশে অস্থির চিত্তে পায়চারি করতে লাগলো। বেলকনির কিছুটা দূরেই একটা ছোটখাটো জঙ্গলের মতো জায়গা রয়েছে। অতিরিক্ত গাছপালা থাকায় সেটাকে জঙ্গল মনে হলেও আদতে সেটা কোনো জঙ্গল নয়। হঠাৎ অন্ধকারের বুক চিরে সেখানে আলোর রেখা দেখা গেল। প্রেরণা পায়চারি থামিয়ে ব্যাকুল নয়নে সেদিকে পানে তাকিয়ে রইল। কালো মোটরসাইকেলটি ব্যালকনির নিচে প্যালেসের কিছুটা কাছাকাছি এসে থামল। অবয়বটির মাথা থেকে হেলমেট সরাতে কাঙ্ক্ষিত মুখটি দেখতে পেয়ে অস্থির মন শান্ত হলো প্রেরণার। আকাশ দ্রুত পায়ে বাইক থেকে নেমে দক্ষ ভঙ্গিতে প্যালেসের দেওয়ালে আটকে থাকা পাইপ বেয়ে দোতলার বেলকনিতে উঠে আসলো। প্রেরণাকে অক্ষত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেল। প্রেরণাও আকাশকে দেখে চোখে যেন আশার আলো ফিরে পেল। আকাশ আর এক মুহূর্ত দেরি না করে প্রেরণার হাত টেনে ধরে ছুটে যেতে চাইলে প্রেরণা তাকে থামিয়ে দিল। আকাশ অবাক নয়নে তার দিকে ফিরে তাকালো। প্রেরণা কিছুটা উত্তেজিত অথচ চাপা স্বরে জিজ্ঞেস করলো, আমার ভাইয়াকে উদ্ধার করবেন না? আকাশ যেন কথাটা শুনে বিরক্ত হলো, কিন্তু সেই বিরক্তি মুখে সরাসরি প্রকাশ করলো না সে। প্রেরণার দুই কাঁধে হাত রেখে সে শান্ত ভঙ্গিতে বলল, আমার আগে তোমাকে উদ্ধার করার প্রয়োজন প্রেরণা, তারপর তোমার ভাইকে ধীরে সুস্থে উদ্ধার করা যাবে। প্রেরণা বিস্ফারিত দৃষ্টিতে চাইল আকাশের পানে। সে তার দুই হাত ঝাড়া মেরে সরিয়ে দিয়ে কিছুটা উঁচু আওয়াজেই বলে উঠল,
আমি আমার ভাইকে ছাড়া কোথাও যাব না। আকাশ রেগে কিছু বলতে যাবে তখনই হঠাৎ একটি গম্ভীর ও হিমশীতল কণ্ঠস্বর শুনে থমকে গেল সে। থমকে গেল প্রেরণাও। পেছন থেকে জেহরানের ভারী কণ্ঠস্বর ভেসে আসলো হঠাৎ করে, সেই সাথে তার ভারী পদচারণের শব্দ। আমার রাজ্যে আমার অনুমতি ব্যতীত একটা মাছিও ঢুকতে পারবে না, আর সেখানে কেন একটা বাস্টার্ড এসে আমার স্ত্রীর সামনে দাঁড়িয়ে কথা বলছে, তার গায়ে হাত দিচ্ছে। দ্যাটস টোটালি নট ফেয়ার। জেহরানের কণ্ঠস্বর শুনে প্রেরণার মেরুদণ্ড বেয়ে শীতল স্রোত বয়ে গেল। তীব্র ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তার। সে অতি ধীর গতিতে জেহরানের পানে ফিরে তাকালো। আকাশ সামনাসামনি জেহরানকে দেখে মনে মনে প্রচণ্ড ভয় পেল, কিন্তু বাহির থেকে নিজেকে যতটা সম্ভব শান্ত ও স্বাভাবিক রাখার চেষ্টা করলো সে। এছাড়া প্যালেসের বাইরে তার স্পেশাল ফোর্স রেডি রয়েছে, তারা থাকতে তার ভয়ের কোনো কারণ নেই। জেহরান সবসময়ের মতো কালো শার্ট, কালো জিন্স পরিহিত অবস্থায় রয়েছে, শার্টের সাথে প্যান্ট ইন করা অবস্থায়। বেশভূষা বেশ পরিপাটি ও মার্জিত। তাকে দেখতে এতটাই শান্ত ও জেন্টলম্যান মনে হচ্ছে যে প্রেরণা হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। এ মানুষটা বাইরে থেকে যতটা শান্ত ভাব নিয়ে থাকে, ভেতর থেকে ঠিক ততটাই বিধ্বংসী। আকাশ প্রবল আত্মবিশ্বাসী হয়ে প্রেরণার একটা হাত নিজের হাতের মুঠোয় চেপে ধরল। জেরানের শকুনি দৃষ্টি সরাসরি চলে গেল সেদিকে। দুই চোখে আগ্নেয়গিরির লাভার মতো জ্বলন্ত আগুন উদ্গিরিত হতে লাগলো যেন। পেশিবহুল হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে ফুলে ফেঁপে উঠতে লাগলো। চোখ মুখ বিকৃত হয়ে গিয়ে অস্বাভাবিকতা ধরা পড়ল মুহূর্তেই। প্রেরণা তটস্থ হয়ে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার আগে জেহরান অত্যন্ত ক্ষিপ্র গতিতে ছুটে এসে আকাশের বুকের ওপর সরাসরি জোরালো এক লাথি মারল। তার এক লাথিতে আকাশ ছিটকে গিয়ে ব্যালকনির এক পাশে বসে পড়ল। বুকে হাত রেখে ধরফড় করছে সে। সোজা হৃৎপিণ্ড বরাবর লাথি লাগায় শ্বাস প্রশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার। চারপাশ থেকে গার্ডরা মুহূর্তেই তাকে ঘিরে ধরে ফেলল। এদিকে আকাশের অবস্থা দেখে প্রেরণা চিৎকার করে উঠল। জেরানের ভস্য করা দৃষ্টি তার দিকে নিপাতিত হতেই দুই হাতে মুখ চেপে ধরল সে। জেরান ছুটে গিয়ে প্রেরণার দুই গালে সজোরে দুটো থাপ্পড় মারল। প্রেরণা ছিটকে ফ্লোরে পড়ে যেতেই তার যে হাত আকাশ কিছুক্ষণ আগে ধরেছিল সেই হাত পা দিয়ে মুচড়ে ধরল জেহরান। প্রেরণা ব্যথায় চিৎকার করে কেঁদে উঠল। জেহরান নিচু হয়ে তার মুখ শক্ত হাতে চেপে ধরল, তারপর তার মুখখানা নিজের মুখের সামনাসামনি ধরল। প্রেরণা জেহরানের এই অস্বাভাবিক ও ভয়ঙ্কর রাগান্বিত মুখশ্রীর দিকে কিছুতেই তাকাতে পারল না। তবুও জেহরান তার গলা চেপে ধরে বাধ্য করল তার দিকে তাকাতে। প্রেরণা গলা কাটা মুরগির মতো ছটফট করে কাঁদতে লাগলো। অশ্রুতে ভিজে গেছে তার সমস্ত মুখমণ্ডল। তবুও সে যথাসম্ভব চেষ্টা করল শব্দ বের না করার, কিন্তু তার অস্ফুট গোঙানি বের হতে লাগলো ধীর গতিতে। জেহরান প্রেরণার গলায় আরো শক্ত করে চাপ প্রয়োগ করে হিসিয়ে হিংস্র কণ্ঠে বলে উঠল, আমার সাথে বেইমানি করতে চেয়েছিলে তুই? আমার সাথে? হাউ ডেয়ার ইউ বিচ! আমাকে ফাঁকি দিয়ে দূরে চলে যেতে চেয়েছিলি। এই, তোর কলিজা তো বড় কেন? আগের ঘটনাগুলো দেখে শিক্ষা নিতে পারিস না? ইচ্ছে তো করছে তোকে নিজ হাতে খুন করে ফেলে। প্রেরণা অতি কষ্ট সহকারে ভাঙা ভাঙা স্বরে বলতে লাগলো, তাহলে মেরে ফেলুন না আমায়। মৃত্যুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি আমি। যত জঘন্য মৃত্যুটা পারেন আমায় দিন প্লিজ। জীবনের প্রতি বিতৃষ্ণা এসে গেছে আমার। আমাকে মৃত্যু দিলে সেটা হবে আমার জন্য সবচেয়ে বড় উপহার। প্রেরণার কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল জেহরান। তার হৃদয় যেন নিশ্চল হয়ে গেল। অন্তর্নিহিত সত্তাটা কেমন যেন বেকাবু হয়ে উঠল। ধীরে ধীরে প্রেরণার গলা থেকে তার হাতের বাঁধন ঢিলে হয়ে গেল। এদিকে কিছুটা ছাড়া পেতে প্রেরণা খুক খুক শব্দ করে কেসে উঠল। জেরানের কয়েক মুহূর্তের কোমল রূপ মুহূর্তের মধ্যে বিলীন হয়ে গেল। সে পুনরায় হিংস্র রূপে ফিরে গিয়ে প্রেরণার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে নিজের মুখের একদম কাছাকাছি তার মুখখানা নিয়ে এলো। তারপর তার চোখে চোখ রেখে তীব্র দৃষ্টিপাত করে পৈশাচিক হেসে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত আমার হৃদয় কেবল তোর জন্য স্পন্দিত হবে। আমার জীবনের শেষ ক্ষণ পর্যন্ত আমি নিজের সর্বশক্তি দিয়ে সর্বোচ্চ চেষ্টা করব তোকে আমার করে রাখার জন্য। আমি জীবিত থাকা অবস্থায় যদি এমন দিন আসে যে তুই আর কখনই আমার হবি না, অথবা আমার না হয়ে চিরতরে দূরে চলে যাচ্ছিস, তাহলে আমি নিজে তোকে মৃত্যু উপহার দেব। জেরানের কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল প্রেরণা। জেরানের পানে শান্ত ও নির্জীব দৃষ্টি রেখে সে মৃতের মতো তার গায়ের সাথে গা লাগিয়ে পড়ে রইল। জেরান একটা পৈশাচিক হাসি হেসে প্রেরণার গলায় মুখ ডুবিয়ে দিয়ে
সেখানে খুব জোরে একটা কামড় বসিয়ে দিল। প্রেরণা ব্যথায় আর্তনাদ করে উঠল। জেহরান মুখ উঁচিয়ে দেখতে পেল কিছু গার্ড তাদের দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। মুহূর্তেই রাগে অগ্নিশর্মা হয়ে পকেট থেকে গান বের করে সোজা তাদের ওপর শুট করে দিল জেহরান। সাথে সাথে মৃত্যুর কোলে ঢলে পড়ল গার্ডগুলো। আশেপাশের গার্ডগুলো ভয়ে শিউরে উঠলেও মুখ দিয়ে একটু টু শব্দ পর্যন্ত উচ্চারণ করল না, কারণ এসব দেখে দেখে তারা অভ্যস্ত। জেহরান প্রেরণার কাছ থেকে উঠে এসে ধীর পায়ে আকাশের দিকে এগিয়ে গেল। আকাশ এখন কিছুটা ধাতস্থ হলেও বুকের ব্যথা তেমন একটা কমেনি। সে ঘন ঘন শ্বাস নিতে নিতে জেহরানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। তার ভেতরকার রাগ ও সাহস এখনও কমেনি যেন। জেহরান আকাশের একদম সামনাসামনি এসে দাঁড়াতে সে গর্জে উঠে বলল, বাইরে আমার গার্ডরা আমার জন্য অপেক্ষা করছে। ওরা থাকতে তুই আমার সামান্য ক্ষতি পর্যন্ত করতে পারবি না। জেহরান কেবল একটা ফিচেল বাঁকা হাসলো, তারপর আকাশের দিকে দ্রুত এগিয়ে গিয়ে তার কলার টেনে ধরে দাঁড় করালো। এরপর ধাক্কা দিয়ে প্যালেসের গার্ডেনের দিকে মুখ ঘোরাতে আকাশ হতভম্ব হয়ে গেল। মুহূর্তে তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, কারণ তার প্রায় 50 জনের মতো বডিগার্ডকে জেহরানের গার্ডরা বন্দি করে রেখেছে। হাঁটু গেড়ে নতজানু করিয়ে তাদের বসিয়ে রাখা হয়েছে বিস্তৃত গার্ডেনের সামনে। সেই সাথে প্রত্যেককে গান পয়েন্ট করে রাখা হয়েছে। জেহরান কিছু মুহূর্তের মাঝেই আকাশের পিঠে আবারও একটা জোরে লাথি মারল। আকাশ ফ্লোরে পড়ে গিয়ে তীব্র আর্তনাদ করে উঠল। জেহরান তার পিঠে শক্ত করে আরো কয়েকটা লাথি বসিয়ে দিল। তারপর পা দিয়ে তার পিঠ পিষতে পিষতে হিমশীত হিংস্র কণ্ঠে বলতে লাগলো, আমার কলিজার দিকে হাত বাড়িয়েছিস তুই? আমার প্যালেসে এসে আমার সঙ্গে চালাকি করবি? আর ভাবছিস আমি কিছু বুঝতে পারবো না, কিছু জানতে পারবো না বা করতে পারবো না? তুই তোর যে গুপ্তচরকে পাঠিয়েছি রে, তার ঠিক কি অবস্থা করি দেখবি। আর তোর যে আমি ঠিক কি কি করুণ অবস্থা করবো তুই কল্পনা করতে পারবি না। তেলে তেলে ধীরে ধীরে শাস্তি দিয়ে নিঃশেষ করবো তোকে আমি। জেহরানের কথা শেষ হওয়া মাত্রই কয়েকজন ফিমেল গার্ড একটা মহিলাকে ধরে নিয়ে আসলো। মহিলাটি আর্তনাদ করে বারবার ছুটতে চাইলেও গার্ডগুলো তাকে শক্ত করে চেপে ধরে রেখেছে। প্রেরণা অবাক হয়ে তাকিয়ে দেখল এটি হলো সেই মহিলা যে তাকে আকাশের বাটন ফোনটি দিয়েছিল। এদিকে জেহরান মহিলাটির দিকে ফিরে তাকাতে গার্ডগুলো তাকে জেহরানের পায়ের কাছে ধাক্কা মেরে ফেলে দিল। মহিলাটি জেহরানের 2 পা আঁকড়ে ধরে চিৎকার করে কান্না করতে করতে করুণ স্বরে মিনতি করে বলতে লাগলো, প্লিজ স্যার, আমাকে মাফ করে দিন। আমি আর কখনো এরকম কাজ করব না। এই শহর থেকে না, এই দেশ থেকে একেবারে দূরে চলে যাব আমি। তবু আমাকে একেবারে মতো মাফ করে দিন, দয়া করুন স্যার। জেহরান কোনো কথা না বলে একটা বিরক্তির নিঃশ্বাস ফেলল কেবল। তারপর গান বের করে মহিলাটির কপাল বরাবর পরপর কয়েকটা শুট করে দিল। মুহূর্তেই তীক্ষ্ণ আর্তনাদ থেমে গিয়ে মহিলাটি মৃত্যুর কোলে ঢলে পড়ল। মহিলাটির রক্ত ছিটে আসলো জেহরানের চোখে মুখে। সে বিরক্তি সহকারে সেটা মুছে নিল। তার কাছে বিশ্বাসঘাতক ও প্রতারকদের শাস্তি একটাই, মৃত্যু। এদিকে প্রেরণা এই দৃশ্য সহ্য করতে না পেরে জোরে একটা চিৎকার দিয়ে প্রায় সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ল। জেহরান ধীর পায়ে তার দিকে এগিয়ে গিয়ে কোলে তুলে নিল তাকে। তারপর তার দিকে তাকিয়ে থাকতে থাকতে বিড়বিড় করতে করতে এগিয়ে চলল নিজের রুমের দিকে। পুরনো স্পর্শকাতর স্মৃতিচারণ থেকে ধীরে ধীরে নির্মম বাস্তবতায় ফিরে এলো প্রেরণা। জেহরানের তার জীবনে আগমনের পর থেকে আজকের দিন পর্যন্ত সমস্ত কিছুই এতক্ষণ যাবৎ নিজের মনে মনে স্মরণ করছিল সে। এভাবে কখন যে চোখ দুটো লেগে এসেছিল সে টেরই পায়নি। হঠাৎ করে চেতনা ভাঙতেই নিজেকে বাথরুমে আবিষ্কার করলো সে। আরও অবাক হলো নিজের অবস্থান ও পরিস্থিতি দেখে। প্রেরণার শরীরে খুবই পাতলা ও ছোট একটি গাউন পরিহিত রয়েছে, যেটার পরিধি বুক থেকে হাঁটুর অনেকখানি ওপর পর্যন্ত বিস্তৃত। ফর্সা বুকের ওপরের অংশ ও কাঁধ এবং লতানো 2 বাহু উন্মুক্ত অবস্থায় রয়েছে। পিঠে, কাঁধে ও ঘাড়ে লম্বা কালো চুলগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার উপর স্বল্প বাসনা পোশাকটি সাদা রঙের হওয়ায় শরীরের প্রত্যেকটা ভাঁজ অত্যন্ত নিখুঁতভাবে ফুটে উঠেছে। প্রেরণা হঠাৎ লক্ষ্য করল তার 2 হাত একত্রে বাথরুমের একটি আংটার সাথে শিকল দিয়ে আটকে রাখা। ওপরের শাওয়ার থেকে স্রোতের মতো রক্ত গড়িয়ে পড়ছে তার সমস্ত শরীরে। প্রেরণার হিমোফোবিয়া রয়েছে। সে নিজের সমস্ত শরীরে রক্তের উপস্থিতি দেখতে পেয়ে তীব্র ভয়ে, আতঙ্কে ও ঘৃণায় চিৎকার করে কাঁদতে লাগলো। বারবার জেহরানকে করুণ স্বরে ডাকতে লাগলো, কিন্তু তাকে কোথাও খুঁজে পেল না সে।
প্রেরণা মনে মনে বারবার ভাবছে, জেরান তো তাকে আটকে রেখে তার সাথে ঘুমিয়েছিল, তাহলে তাকে এখানে এই অবস্থায় এভাবে আটকে রেখেছে কেন? প্রায় মিনিট 5 এভাবে চিৎকার করার পর হঠাৎ করে বাথরুমের দরজাটা খট করে খুলে গেল। প্রেরণা দেখতে পেল কেবল একটি আন্ডারওয়্যার পরিহিত অবস্থায় জেহরান ভেতরে প্রবেশ করছে। তার সমস্ত সুঠাম দেহি ও লম্বা শরীর উন্মুক্ত। মুহূর্তে লজ্জায় চোখ জোড়া কুঁচকে বন্ধ করে নিল সে। জেহরান প্রেরণার অবস্থা দেখে একটা পিছেল বাঁকা হাসি হাসল। ধীর পায়ে প্রেরণার দিকে এগিয়ে গিয়ে তার সমস্ত শরীরে নিজের স্পর্শ বুলিয়ে দিতে লাগলো সে। প্রেরণা কুঁচকে গিয়ে বারংবার ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। সহসা জেহরান চিৎকার করে ধমকে বলে উঠল, তাই একদম চুপ, নাহলে কিন্তু খুন করে ফেলবো একদম। জেহরানের ভয়ঙ্কর ধমকে প্রেরণা ভয়ে থরথর করে কেঁপে উঠল। কান্না বন্ধ করলেও সে হেসকি তুলে অস্পষ্ট স্বরে বলতে লাগলো, প্লিজ এই রক্তের ঝর্ণা বন্ধ করুন। আমার রক্তে ভীষণ ভয় লাগে, আমার দম বন্ধ লাগছে, প্লিজ আমাকে এই অবস্থা থেকে মুক্ত করুন প্লিজ। জেহরান হঠাৎ করে প্রেরণার দুই গাল শক্ত হাতে চেপে ধরল। প্রেরণা অশ্রুসিক্ত নয়নে জেহরানের পানি তাকালো। জেহরান কঠোর ও শীতল স্বরে হিস হিসিয়ে বলতে লাগলো, আমারও ভয় লেগেছিল, আমারও তো বন্ধ লেগেছিল তখন। তুমি আমার কাছ থেকে দূরে চলে যেতে চেয়েছিলে, তার জন্য এই সামান্য শাস্তি তো তুমি ডিজার্ভই করো, তাই না? নাকি আরো শাস্তি মাথা পেতে নিতে চাও? না প্লিজ, আর কিছু করবেন না, এমনিতেই অনেক শাস্তি দিয়েছেন আমায়। প্রেরণা মুখ ফুটে আকাশের শাস্তি মওকুফ করার কথা বলতে গিয়েও থেমে গেল। এই মুহূর্তে জেহরানকে আকাশের কথা বলা মানে জ্বলন্ত আগুনে ঘি ঢালা। এই কথা বললে তার ভয়ঙ্কর শাস্তি তো হবেই, সেই সাথে আকাশেরও গর্দান চলে যেতে পারে। তাই সে আর কোনো কথা না বলে চুপ করে রইল। এদিকে প্রেরণা চুপ করে যেতে জেহরান গম্ভীর মুখভঙ্গি করে শাওয়ার অফ করে দিয়ে প্রেরণার হাতের বাঁধন খুলে দিল। তারপর এক ঝটকায় তাকে নিজের কোলে তুলে নিল। প্রেরণা তাল সামলাতে গিয়ে জেহরানের ঘাড় দুই হাতে জড়িয়ে ধরল। জেহরান প্রেরণাকে নিয়ে মুহূর্তেই বাথটাবে ছুঁড়ে ফেলে দিল। প্রেরণা কিছুটা ব্যথা পেলেও নিজেকে সামলে নিল। আর অবাক হলো এটা দেখিয়ে যে সমস্ত বাথটাব দুধ ও গোলাপের পাপড়ি দিয়ে পরিপূর্ণ রয়েছে। জেহরান প্রেরণার পেছনে গিয়ে দাঁড়ালো। তারপর প্রেরণাকে বাথটাবে শুইয়ে দিয়ে দুধ ও গোলাপের পাপড়ি দিয়ে আলতো হাতে তার সমস্ত গায়ে মাখিয়ে দিতে লাগলো। জেহরানের আলতো স্পর্শে কেঁপে কেঁপে উঠতে লাগলো প্রেরণা। জেহরান নিজের স্পর্শ আরও গাঢ় করল। প্রেরণার চুল চেহারা থেকে শুরু করে তার কোমল ও নমনীয় শরীরের সর্বাঙ্গে ছড়িয়ে দিতে লাগলো নিজের শীতল হাতের মোহনীয় স্পর্শ। প্রেরণা চোখ দুটো বন্ধ করে হাত জোড়া মুষ্টিবদ্ধ করে নিজের অনুভূতিকে সামাল দেওয়ার ব্যর্থ চেষ্টা করতে লাগলো। জেহরান হঠাৎ করে নিজেও বাথটাবে উঠে বসল। প্রেরণার গায়ের সঙ্গে একদম গা মিলিয়ে দিল সে। তবে তার অবাধ্য হাতে লাগামহীন স্পর্শ থেমে থাকলো না মোটেও। প্রেরণার সর্বাঙ্গ তার দুই হাতের স্পর্শ এবং ঠোঁট, জিভ ও দাঁতের ছোঁয়ায় সিক্ত হতে লাগলো প্রতিনিয়ত। মুহূর্তে প্রেরণা চিৎকারে মৃদু গুঞ্জন ছড়িয়ে পড়ল বদ্ধ বাথরুমের সর্বত্র। জেহরান নিজেও ভীষণ উন্মাদে পরিণত হতে লাগলো। নিজের শরীর ও মনের উত্তেজনাকে সামাল দিতে ব্যর্থ হলো সে। প্রেরণা আজ অজান্তেই হয়তো জেহরানকে গভীরভাবেই কামনা করছিল। মন না চাইলেও দেহ খুব করে চাইছিল জেহরানের আবেদনময় স্পর্শ, উষ্ণ আলিঙ্গনকে। তাই নিজের অজান্তে সেও বারংবার জেহরানের উন্মুক্ত বুক ও পিঠে নিজের হাতের স্পর্শ বোলাতে লাগলো। একসময় তাদের দুজনের মুখ যখন একেবারে একে অপরের সামনাসামনি আসলো, তখন একে অপরের উষ্ণ নিঃশ্বাস প্রশ্বাস আছড়ে পড়তে লাগলো দুজনের চেহারায়। দুজন দুজনের নাকে নাক ঠেকিয়ে যখন একে অপরের ঠোঁট যুগলকে স্পর্শ করতে যাবে, ঠিক তখনই জেহরান ঝট করে প্রেরণার কাছ থেকে সরে গেল। শুধু তাই নয়, একেবারে বাথটাব থেকে উঠে দাঁড়ালো সে। এদিকে আচমকা প্রত্যাখ্যানে আশাহত হলো যেন প্রেরণা। বিহবল নয়নে তাকিয়ে রইল জেহরানের মুখপানে, যে কিনা এই মুহূর্তে অল্প কিছুক্ষণ শাওয়ার নিয়ে তোয়ালে দিয়ে গা মুছে নিয়ে বাথরুম পরে নিয়েছে। সেই সাথে মুখে ঝুলিয়ে রেখেছে স্বভাবসুলভ বাঁকা হাসি। তবে এই হাসি যেন প্রেরণাকে আজ তাচ্ছিল্য করছে। প্রেরণা মনে মনে জ্বলে উঠল তার এই মনোভাব হাসি দেখে। তাকে নিজের প্রতি উন্মাদ করে মোক্ষম সময়ে চলে যাওয়ার ব্যাপারটা খুব ভালো করেই ধরতে পেরেছে প্রেরণা। এজন্য মনে মনে নিজেকে ধিক্কার দিতে লাগলো সে, এরকম একটা জানোয়ারের কাছ থেকে তার স্পর্শ আলিঙ্গন প্রত্যাশা করার জন্য। প্রেরণা রেগে উঠে দাঁড়াতেই আবারও হোঁচট খেয়ে পড়ে গেল বাথটাবে।
জেহরান ঠোঁটের কোণে বাঁকা হাসি ঝুলিয়ে রেখেই তার কাছে এগিয়ে গিয়ে কানের কাছে মুখ নিয়ে হাসকি স্বরে বলে উঠল, আমাদের স্পেশাল মোমেন্টগুলো না হয় স্পেশাল একটা সময়ের জন্য রেখে দিলাম বেবি গার্ল। সেই পর্যন্ত নিজেকে কন্ট্রোল রাখতে পারবে তো? প্রেরণা ভস্ম করা দৃষ্টিতে জেহরানের পানে তাকালো, তাচ্ছিল্য করে কঠিন স্বরে বলল, আপনি বরং নিজেকে সামলানোর কথা চিন্তা করুন। এই জীবনে অন্তত আমি আপনার স্পর্শ মরে গেলেও কামনা করব না। জেহরান আত্মবিশ্বাসের হাসি হেসে বলে উঠল, সেটা তো সময় বলে দেবে। মাই কারেস্ট অ্যান্সার। কথাগুলো বলে প্রেরণাকে নিজেই কোলে করে উঠল জেহরান। তারপর তাকে পরিষ্কার পানিতে গোসল করিয়ে দিয়ে চুল শরীর মুছিয়ে দিয়ে বাথরুম পরিধান করিয়ে দিল সে। তারপর আবারও কোলে করে উঠিয়ে নিয়ে বেডরুমে গিয়ে বিছানায় বসিয়ে দিল জেহরান। অথচ এই পুরোটা সময় কাঠের পুতুলের মতো নিস্তেজ ও শক্ত মুখভঙ্গি ধারণ করেছিল প্রেরণা। ডার্ক প্যালেসের বেসমেন্ট থেকে তীক্ষ্ণ আর্তনাদের আওয়াজ ভেসে আসছে। কাউকে অমানসিক শাস্তি দেওয়া হচ্ছে বোঝাই যাচ্ছে সেটা। সেই সাথে বিভিন্ন অস্ত্রের ঘর্ষণেরও আওয়াজ ভেসে আসছে। জেহরান ধীর পায়ে সেখানে প্রবেশ করলো। তার সেই ব্ল্যাক আউটফিটে এবং ঠোঁটের কোণে শীতল বাঁকা হাসি, এসব যেন তার সিগনেচার আইকন। আকাশকে একটি লোহার বেডের ওপর শুয়ে রাখা হয়েছে। তার 4 হাত পা চারদিকে বন্দি অবস্থায় রয়েছে। গতকাল থেকে তাকে সব ধরনের ফিজিক্যাল টর্চার করা হয়েছে। ওয়াটার থেরাপি, ডিম থেরাপি থেকে শুরু করে সব ধরনের থেরাপি দেওয়া হয়েছে। এমনকি রাতে ঘুমানোর সময় চোখের সামনে প্রকাণ্ড লাইট জ্বালিয়ে রাখা হয়েছে, যাতে করে সে ঘুমাতে না পারে। আজকে আবার তার শরীরের প্রতিটি গিঁটে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে। সূচ ফোটানো হয়েছে প্রতিটি রগে রগে। সেজন্য তীব্র ব্যথায় বারংবার আর্তনাদ করে যাচ্ছে সে। জেহরান ডিভানে বসে বসে তার এই নির্মম শাস্তি পৈশাচিক আনন্দ নিয়ে উপভোগ করছে। একসময় উঠে দাঁড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল তার দিকে। তার সামনাসামনি দাঁড়িয়ে প্যান্টের 2 পকেটে 2 হাত গুজল। আকাশ তার দিকে জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে রয়েছে। শরীরের শক্তি অবশিষ্ট না থাকলেও সে প্রতি মুহূর্তে ছটফট করছে জেহরানকে ক্ষতবিক্ষত করে ফেলার জন্য। জেহরান চুকচুক করে উপহাসসূচক আওয়াজ বের করতে করতে আকাশের পানে একটু ঝুঁকে বলে উঠল, তোকে একবার চান্স দিয়েছিলাম, সেটা সহ্য হলো না তোর, তাই না? হাত বাড়ালেই তো বাড়ালি, একেবারে আমার কলিজার দিকে। এর প্রায়শ্চিত্ত তো তোকে করতেই হবে। নিজের দোষে নিজের এই করুণ পরিণতি বরণ করেছিস তুই। আমার এখানে কোনো ফল্ট নেই। যত পারিস নিজের বিজয় উল্লাস করে নে, কারণ শেষ হাসিটা আমিই হাসবো। তোর কাছ থেকে তোর সমস্ত কিছু কেড়ে নিয়ে তোকে একদম নিঃস্ব করে ফেলবো। আর তোর পরাণের প্রেরণাকেও আমি নিজের করে নিব। তখন কিন্তু ওকে ইচ্ছে মতো ছুঁয়ে বাকি কথা আর শেষ করতে পারল না আকাশ। তার আগেই জেহরানের একের পর এক তীব্র ঘুষি আছড়ে পড়তে লাগলো তার সমস্ত চেহারায়, 2 গালে, বুক ও পেটের ওপরে। জেহরান প্রবল হিংস্রতা ও সহিংসতার সহকারে আকাশকে জঘন্যভাবে মেরেই চলেছে। তার চেহারা এতটা ভয়ানক ও হিংস্র হয়ে উঠল যে উপস্থিত গার্ডরা ভয়ে শিউরে উঠল। এদিকে আকাশের নাক, মুখ ও শরীরের বিভিন্ন অংশ বেয়ে অনর্গল রক্ত ঝরতে লাগলো। ব্যথায় তীব্র আর্তনাদ করতে লাগলো সে। জেহরান নিজের সর্বশক্তি দিয়ে তাকে মারতেই থাকলো। একসময় আকাশকে আধমরা করে ক্ষান্ত হলো সে, কারণ আর কয়েকটা মার পড়লে আকাশের মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। আর সে তাকে এত সহজে মরতে দিতে পারে না। তার জন্য তিলে তিলে কঠিন মৃত্যু অপেক্ষা করছে। আকাশ নাভিশ্বাস নিচ্ছে। শারীরিক যন্ত্রণা ও শ্বাসকষ্ট প্রবল হলেও জেহরানের দিকে তাকিয়ে পৈশাচিক ও হিংস্র হাসি হাসল সে, যেন নিজের প্রতিজ্ঞায় অটল থাকবে সে। এজন্য এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে। জেহরান শেষ একটা ঘুষি তার গালে মারতে আকাশ মুখ থুবড়ে অন্যদিকে ঘুরে গেল। জেহরান তার গলা চেপে ধরে ভয়ঙ্কর হিংস্র স্বরে বলে উঠল, তোর এই নোংরা মুখ দিয়ে আর কোনোদিন যদি আমার ওয়াইফের নাম উচ্চারণ করেছিস, তাহলে তোর সমস্ত শরীর টুকরো টুকরো করে কুকুরকে দিয়ে খাবো। কুত্তার বাচ্চা, মাইন্ডেড। কথাগুলো বলে গার্ডদের আদেশ করলো জেহরান আকাশের শাস্তির মাত্রা যেন দ্বিগুণ করে দেওয়া হয়। এমনকি তার খাবার দাবার পর্যন্ত আজকের জন্য বন্ধ করে দিল সে। জেহরান সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে হনহন করে বাইরে বেরিয়ে গেল। কারণ এখানে বেশিক্ষণ থাকলে আজকে এই মুহূর্তেই তার হাতে আকাশের মৃত্যু অবধারিত হবে, যেটা সে আপাতত চায় না। নীল শাড়ি পরিহিতা অবস্থায় বিষণ্ণ চিত্তে বিছানায় বসে রয়েছে প্রেরণা। মনে তার ভীষণ ছটফট করছে বাবা, মা ও ভাইয়ের জন্য। আকাশের কি অবস্থা সেটা জানার জন্য তার মন ভীষণ উথলা হয়ে পড়েছে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সেই যে জেহরান তাকে রুমে এনে রেখে গিয়েছিল,
এরপর থেকে রুম লক করে চলে গিয়েছিল সে। শুধু খাবার খাওয়ার জন্য সার্ভেন্টরা এসে খাবার সার্ভ করে দিত, তারপর আবার তালা লাগিয়ে চলে যেত। রাগে দুঃখে ক্ষোভে প্রেরণা খাবারগুলো ছুঁয়ে পর্যন্ত দেখেনি, শুধু বিছানায় শুয়ে শুয়ে মন খারাপ করে কেঁদেছে। হঠাৎ করে দরজা খট করে খুলে গেল। প্রেরণা চমকে তাকাতেই দেখতে পেল জেহরান ভেতরে প্রবেশ করছে। প্রেরণার দিকে এক পলক তাকিয়ে প্যান্টের পকেটে থাকা রিভলভারটা ড্রেসিং টেবিলের ওপর রাখল সে। এরপর সোজা ওয়াশরুমে ঢুকে গেল। জেহরান চলে যেতে প্রেরণার দৃষ্টি গেল ড্রেসিং টেবিলের ওপর রাখা রিভলভারের ওপর। সে বিছানা থেকে দ্রুত পায়ে নেমে গিয়ে রিভলভারটা নিজের হাতে তুলে নিল। মুহূর্তেই তার ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। সে ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো জেহরানের ফিরে আসার জন্য। প্রায় 10 মিনিট পর জেহরান ওয়াশরুম থেকে বের হতেই প্রেরণা দুই হাতে তার দিকে রিভলভার তাক করলো। এমন দৃশ্য দেখেও জেহরানের মুখভঙ্গি ভীষণ শান্ত ও নির্লিপ্ত রইল। কোনো কথা না বলে নিজের দুই হাত উপরে উঁচালো কেবল, যেন সারেন্ডার করেছে এমন ভঙ্গিমা তার। প্রেরণার মনে মনে ভয় থাকলেও চোখে মুখে সাহস ও রাগ ফুটিয়ে তোলার জন্য যথাসম্ভব চেষ্টা করল। রিভলভারে থাকা তার দুই হাত সমানে কাঁপছে, তবুও সে কণ্ঠে তেজ বজায় রেখে কাঁপা কাঁপা স্বরে বলল, আমাকে এখান থেকে এক্ষুনি বেরোতে দিন বসি, না হলে কিন্তু আমি আমি আপনাকে শুট করে দেব। ইটস ইউর উইশ বেবি গার্ল। জেহরানের খামখেয়ালিপনা লক্ষ্য করে প্রেরণা বেশ অবাক হলো। এদিকে জেহরান ধীর গতিতে প্রেরণার দিকে এগোতে লাগলো। প্রেরণা ভয় পেয়ে কয়েক কদম পিছিয়ে গেল। জেহরান যখন একেবারে তার সামনাসামনি এসে দাঁড়ালো, তখন সে চোখ বন্ধ করে শুট করে দিল। কয়েক মুহূর্ত নিস্তব্ধতায় কেটে গেল। প্রেরণা প্রবলভাবে শ্বাস প্রশ্বাস নিতে লাগলো, কিন্তু চোখ খুলে যখন দেখলো কোনো গুলি বের হয়নি এবং জেহরান অক্ষত ভঙ্গিতে তার সামনে দাঁড়িয়ে রয়েছে, তখন সে ভীষণ অবাক হলো। জেহরান এক ঝটকায় প্রেরণার পেছনে এসে দাঁড়িয়ে তার হাত থেকে রিভলভার ছিনিয়ে নিয়ে সেটা দূরে ছুঁড়ে ফেলল। এরপর এক হাত দিয়ে তার দুই হাত পেছনে মুড়ে ধরল, অপর হাত দিয়ে তার দুই গাল শক্তভাবে চেপে ধরে কানের কাছে মুখ নিয়ে হিম শীতল অথচ গভীর স্বরে বলতে লাগলো, একজন গ্যাংস্টারের ওয়াইফ হয়ে তুমি কেন রিভলভার চালাতে গিয়ে এভাবে ভয় পাও? আবার রিভলভারে বুলেট আছে কিনা চেক না করে গুলি চালিয়ে দাও। দ্যাটস নট ফেয়ার ক্রিস্টাঞ্জেল, শেম অন ইউ। প্রেরণা তখনও থরথর করে কেঁপে যাচ্ছে। জেহরান এখন তার কি অবস্থা করবে সেটা ভাবতেই বারংবার শুষ্ক ঢোক গিলছে সে। জেহরান এক ঝটকায় প্রেরণাকে সামনে ঘুরিয়ে নিয়ে এক হাতে তার কোমর চেপে ধরে নিজের দেহের সাথে মিশিয়ে নিল, অপর হাতে তার চিবুক চেপে ধরে প্রেরণার মুখখানা নিজের মুখে সামনাসামনি ঘোরালো। তারপর দুজনের দৃষ্টি একে অপরের ওপর স্থির হতে জেহরান বাঁকা হাসি বজায় রেখে বলল, তবে সমস্যা নেই, আমি তোমাকে রিভলভার চালানো শিখিয়ে দেবো, ওকে? প্রেরণা সাহস সঞ্চার করে তাচ্ছিল্য হেসে বলে উঠল, আমাকে রিভলভার চালানো শেখালে প্রথম গুলিটা আমি আপনার বুকের বাঁ পাশটাতেই করবো কিন্তু। জেহরান কয়েক মুহূর্তের জন্য থমকালো, কিন্তু পরক্ষণে ঠোঁটের কোণে ফিজিল হাসি ফুটিয়ে বলে উঠল, তোমার হাতে মরণ কবুল ওয়াইফে। আপনি মরে গেলে আমাকে বন্দি করে রাখবে কে? বাহ, আমার জন্য তো দেখি তোমার ভীষণ চিন্তা। তুমি চিন্তা করো না, আমি যদি মরি তোমাকে সঙ্গে নিয়েই মরব। এই পৃথিবীতে তোমাকে আমি একা রেখে যাব না। আমি মরে গেলে তুমি মুক্ত হয়ে গিয়ে অন্য কারো হয়ে যাবে, এমন চিন্তা ভাবনা থাকলে সেটা বাদ দাও ক্রিস্টাঞ্জেল। প্যারিসে বসে একা একা মদ্যপান করছে জাহরান। কিছুক্ষণ আগে এখানে কয়েকজন গ্যাংস্টারদের সাথে তার বিভিন্ন বিষয় নিয়ে চুক্তির বৈঠক বসেছিল। সমস্ত ডিল সাইন হয়ে গেলে প্রত্যেকে কিছুক্ষণ আগেই চলে গিয়েছে। এ মুহূর্তে জেহরান একা একা কাউচে বসে সিগারেট টান দিয়ে যাচ্ছে আনমনা হয়ে। হঠাৎ করে তার নজরে পড়ল অদূরে দাঁড়িয়ে থাকা প্রেরণার পানি। মেন প্যালেসের দোতলার বেলকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তার দিকেই তাকিয়ে রয়েছে। তাকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে তুলে চোখ টিপ মারল জেহরান। প্রেরণা এতে থতমত খেয়ে দ্রুত চোখ সরিয়ে নিল। জেহরানের মাথায় হঠাৎ করে একটা দুষ্টু বুদ্ধি হানা দিল। কিছুটা দূরে অবস্থানরত সে তার একটা লেডিগার্ডকে ইশারা করলো তার কাছে আসার জন্য। গার্ডটি ইশারা পেয়ে তার কাছে এসে দাঁড়ালো। জেহরান চোখ ও হাতের সাহায্যে তাকে কিছু ইশারা করলো। বলা বাহুল্য, তার সামান্য ইঙ্গিতেই ফিমেল গার্ডটি সবকিছু বুঝে গেল। হয়তো তাদের এমনভাবেই ট্রেনিং দেওয়া হয়েছে। কিন্তু মেয়েটি জেহরানের এরকম আদেশ শুনে বেশ অবাক হলো। জেহরানকে সমস্ত ধরনের খারাপ কাজ করতে দেখলেও এরকম কাজ করতে কখনোই দেখেনি সে।
কিন্তু অনুগত হয়ে তার বসের আদেশ পালন করতে উদ্যত হলো মেয়েটি। জেরানের পেছনে দাঁড়িয়ে আবেদনময়ী ভঙ্গিতে তার শরীরে ধীরে ধীরে স্পর্শ করতে লাগলো সে। সেই মুহূর্তে তার চোখে মুখে একটি লাস্যময়ী উজ্জ্বলতা ফুটে উঠল। জেহরান তাকে নিজের সামনে টেনে এনে একদম নিজের কাছে টেনে নিল। এরপর নিজেও তার গালে ও চেহারায় স্পর্শ করতে লাগলো। মেয়েটিও জেহরানের ওপর একই কাজ করতে লাগলো। এদিকে অদূরে দাঁড়িয়ে এসব বিস্ফারিত দৃষ্টিতে লক্ষ্য করছিল প্রেরণা। মেয়েটিকে ও জেহরানকে এই অবস্থায় দেখতে পেয়ে সে রীতিমতো হতভম্ব হয়ে গেল। এরকমটা হবে সে কখনো স্বপ্নেও প্রত্যাশা করেনি। জেহরানকে তার সব দিক দিয়ে খারাপ লাগলেও চরিত্রগত দিক দিয়ে কখনো খারাপ মনে হয়নি, কিন্তু আজ চোখের সামনে এরকম একটা দৃশ্য দেখে তার বিস্ময় যেন উপচে পড়ছে। সেই সাথে হৃদয়ে একটা তীব্র দাবানল জ্বলে উঠছে। না চাইতেও দগ্ধ হচ্ছে তার অন্তর্নিহিত সত্তা। ক্রোধ ও ঈর্ষায় জ্বলে উঠছে সর্বাঙ্গ। তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে সে মেয়েটিকে ও জেহরানকে দেখতে লাগলো। এই মুহূর্তে হাত দুটো নিষ্পিস করতে লাগলো এক্ষুনি ছুটে গিয়ে দুজনকে খুন করে ফেলতে। হঠাৎ করে নিজের এরকম ভাবনা ও প্রতিক্রিয়ায় নিজেই ভীষণ অবাক হয়ে গেল প্রেরণা। জেহরানের যা ইচ্ছে তাই করুক, তাতে তার কি? তাকে তো সে নিজের স্বামী বলে মানেই না। তাকে সব দিক দিয়ে ধ্বংস হতে দেখতে চায় সে। এখানে সে কি করলো না করলো এসব নিয়ে তার পড়ে থাকার তো কোনো মানেই হয় না। পরক্ষণে আবার ভাবলো জেহরান যেহেতু তাকে বিয়ে করেছে, তাই তার সামনে জেহরানের এরকম কিছু না করা সম্পূর্ণ অনুচিত ও অন্যায্য। তাকে সে স্বামী বলে না মানুক, কিন্তু সে তো তাকে বরাবর জোর করে স্ত্রী হিসেবে দাবি করে, তাই তার এরকম কাজের জন্য তার অবশ্যই শাস্তি ও ঘৃণা প্রাপ্য। এরকম দোটানায় পড়ে নিজের উপর নিজেই ভীষণ বিরক্ত হয়ে উঠল প্রেরণা। জেহরান ও মেয়েটির দিকে আরো একবার জ্বলন্ত দৃষ্টি নিক্ষেপ করে সে বিড়বিড় করে বলে উঠল, শাকচুনি প্রস্টিটিউট একটা, আর একটা হলো ক্যারেক্টারলেস জানোয়ার। দুটোকে এই মুহূর্তে খুন করতে পারলে শান্তি পেতাম। কথাগুলো বলতে বলতে ধূপধাপ পা ফেলে ভেতরে চলে গেল প্রেরণা। তবে কিছুতেই মাথা ঠান্ডা হচ্ছে না তার। এই মুহূর্তে একটা কোল্ড শাওয়ার প্রয়োজন প্রেরণার, তাতে যদি মাথাটা একটু ঠান্ডা হয়। এদিকে জেহরান প্রেরণা যাওয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণের হাসিটা আরও প্রসারতা লাভ করল। প্রেরণা চোখের আড়াল হয়ে যেতেই সে তাকে জড়িয়ে ধরে থাকা মেয়েটিকে প্রচণ্ড জোরে ধাক্কা মেরে ফ্লোরে ফেলে দিল। মেয়েটি হতবাক হয়ে জেহরানের দিকে ফিরে তাকাতেই তার ভস্ম করা দৃষ্টি দেখে ভয়ে চুপসে গেল। দ্রুত দৃষ্টি জোড়া নত করে নিল সে। জেহরান কোনো কিছু না বলেই সেন্টার টেবিলে থাকা ধারালো চাকুটা নিয়ে মেয়েটার কাছাকাছি গিয়ে তার দুই হাতে অনেকগুলো পোঁচ মারল। মেয়েটা ব্যথায় আর্তনাদ করে উঠলেও জেহরানের মন তাতে গলল না। তাকে ছোঁয়ার শাস্তি এটা, যদিও সে নিজে অনুমতি দিয়েছিল, কিন্তু মেয়েটির ছোঁয়া তার কাছে বিষাক্ত লেগেছে। একমাত্র তার কার্টস অ্যাঞ্জেল ব্যতীত আর কাউকে নিজেকে ছোঁয়ার অনুমতি দেয়নি সে। এদিকে জেহরানের কাছে তার নিজেরই শরীর কেমন যেন অসুচি অসুচি বলে মনে হচ্ছে। নিজেকে শাস্তি দেওয়ার একটা অভিনব পন্থাও সে আবিষ্কার করে ফেলল। দ্রুত উঠে দাঁড়িয়ে নিজের রুমের উদ্দেশ্যে ছুট লাগালো সে। রুমে গিয়ে সাথে সাথে দরজা লক করে দিল। এদিকে প্রেরণা বাথরুমে শাওয়ার নেওয়ার জন্যই যাচ্ছিল। হঠাৎ করে জেহরানকে হন্তদন্ত হয়ে এদিকে আসতে দেখে সে থমকে দাঁড়ালো। এদিকে জেহরান প্রেরণাকে কথা বলার কোনো সুযোগ না দিয়েই তাকে টেনে নিয়ে বাথরুমে নিয়ে গেল। তারপর দরজা লক করে দিয়ে দুজনে একই শাওয়ারের নিচে দাঁড়িয়ে শাওয়ার অন করে দিল। প্রেরণা জেহরানের শক্ত বাহুবন্ধনী থেকে ছটফট করে মুক্তি পেতে চাইলে জেহরান আরো শক্ত করে তাকে জাপটে জড়িয়ে ধরে রইল। দুজনে মুহূর্তেই ভিজে একাকার হয়ে গেল। ভেজার শরীরে ঘোল লাগানো দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে রইল তারা। এভাবে বেশ অনেকটা মুহূর্ত কেটে গেল। হঠাৎ করে প্রেরণা তখনকার দৃশ্য মনে পড়তে সে রেগে গিয়ে জেহরানের সমস্ত শরীরে একের পর এক কামড় বসাতে লাগলো। জেহরান এতে বেশ ব্যথা অনুভব করলেও একটা শব্দ অবধি উচ্চারণ করলো না, চুপচাপ সয়ে গেল সবটা। উপরন্ত তার ঠোঁটের কোণে ফুটে উঠল প্রস্ফুটিত বাঁকা হাসি। প্রেরণার কামড় দেওয়া শেষ হলে সে ধাক্কা দিয়ে জেহরানকে দূরে সরাতে চাইলেও জেহরান এক চুলও নড়ল না। প্রেরণা রেগে চিৎকার করে বলে উঠল, কি করছেন কি আপনি? ছাড়ুন আমায়। নিজের সর্বশক্তি দিয়ে বাথ স্পঞ্জ ব্যবহার করে আমার সমস্ত শরীরে ঘষবে তুমি। আমার উপর নিজের সমস্ত রাগ আজকে উগরে দেবে।
আমি তোমাকে অনুমতি দিলাম, যতক্ষণ না পর্যন্ত তোমার তৃপ্তি হবে ততক্ষণ পর্যন্ত এটা করতেই থাকবে। জেহরানের কথাগুলো শুনে হতভম্ব হয়ে গেল প্রেরণা। জেহরান শান্ত ও শীতল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। প্রেরণা কিছু বলতে গিয়েও থমকে গেল। কিছুক্ষণ আগে দেখা দৃশ্যে রাগ ও অতীতের সমস্ত রাগ উগরে দেওয়ার একটা মোক্ষম সুযোগ পেয়েছে সে। এটাকে সে হাতছাড়া করবে কিভাবে? জেহরান প্রেরণাকে ছেড়ে দিল, তারপর নিজের শার্ট খুলে ছুঁড়ে ফেলল ফ্লোরে। এদিকে ছাড়া পেতে প্রেরণা অবশেষে বাত স্পঞ্জ দিয়ে এসে ইচ্ছে মতো জেহরানের শরীরের উপরের অংশে সর্বশক্তি দিয়ে ঘষতে লাগলো। এই কাজে মনে মনে একটা পৈশাচিক আনন্দ পাচ্ছে সে, যেন এর মাধ্যমে নিজের সমস্ত রাগ ও ক্ষোভ উগরে দিতে চাচ্ছে প্রেরণা। ঘষতে ঘষতে জেহরানের সমস্ত শরীর লাল করে দিচ্ছে সে। প্রেরণার চোখের সামনে বারংবার জেহরানার ওই মেয়েটির অন্তরঙ্গ দৃশ্য ভেসে আসতে সে আরো জোরে জোরে তার শরীর ডলতে লাগলো আর বিড়বিড় করে গালিগালাজ করতে লাগলো জেহরানকে। এদিকে জেহরানের শরীর জুড়ে প্রচন্ড ব্যথা ছড়িয়ে পড়লেও সে দাঁতে দাঁত চেপে সবটা সহ্য করে নিল। এভাবে প্রায় আধা ঘন্টা যাবৎ জেহরানের শরীরে প্রবল ঘষাঘষি নামক প্রতিশোধ পরায়ণ অত্যাচার চলল প্রেরণার হাতের। একসময় ক্লান্ত হয়ে টাইলসের উপর বসে পড়ল সে। বাত স্পঞ্জ একপাশে ছুঁড়ে ফেলে দিয়ে হাঁপাতে লাগলো সে। ওদিকে জেহরানের সমস্ত শরীর যন্ত্রণায় পিষে গেলেও সে মুখ দিয়ে একটা আওয়াজ পর্যন্ত করল না। কেবল প্রেরণার দিকে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুটা ধাতস্থ হতেই প্রেরণার চোখ চলে গেল জেহরানের শরীরের দিকে। মুহূর্তে আটকে উঠল সে। তখন রাগের চোটে খেয়াল না করলেও এখন ভালোভাবে লক্ষ্য করতে খেয়াল করল ঘষাঘষির ফলে জেহরানের সমস্ত পেট, বুক ও পেট জুড়ে ছোটখাটো অনেকগুলো কাটা ছেঁড়া হয়ে গিয়ে জায়গাগুলো প্রায় রক্তাক্ত হয়ে গিয়েছে। তবুও তাকে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে দেখে ভীষণ অবাক হলো প্রেরণা। না চাইতেও একটা কষ্টের অনুভূতি দলা পাকিয়ে গেল প্রেরণার মনে। অজান্তেই চেহারায় ফুটে উঠল ব্যথা ছাপ। তবে ক্ষণিকের মধ্যে মনকে সামাল দিতে সচেষ্ট হলো সে। তার এবং তার পরিবারের সাথে জেহরান যা করেছে তার তুলনায় এই শাস্তি নগণ্য। তাই নিজেকে যথাসম্ভব কঠোর করে রাখল সে। জেহরান প্রেরণার অবস্থা দেখে ফিসেল হাসল। তার দিকে এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে বসে পড়ল তার সামনে। তারপর শান্ত অথচ গম্ভীর কণ্ঠে প্রেরণাকে বলে উঠল, আমাকে পড়ানোর জন্য হলেও তোমাকে আমার প্রয়োজন, ক্রিস্টাঞ্জেল। কথাগুলো বলে সেকেন্ডের ব্যবধানে প্রেরণার দুই গালে শক্ত করে দুটো কামড় বসিয়ে দিল জেহরান। প্রেরণা তীক্ষ্ণ আর্তনাদ করে উঠল। জেহরান সেটাই পাত্তা না দিয়ে নিজের শাওয়ার শেষ করে বাথরব পরিধান করে বাইরে বেরিয়ে গেল। প্রেরণা বোকা বনে তার যাওয়ার পানে তাকিয়ে রইল। সেদিন জেহরান নিজে তাকে গোসল করিয়ে দিল, আর আজকে তাকে এভাবে একা ফেলে চলে গেল। পরক্ষণে নিজের মনের আহীন চিন্তাধারা দেখে নিজেকে ভীষণ বিশ্রীভাবে বকে উঠল প্রেরণা। এই লোকটা ম্যানিপুলেট করতে পারে বোধ হয়, কিছুতেই তার ম্যানিপুলেশনের শিকার হওয়া যাবে না। এসব ভাবতে ভাবতে নিজেও শাওয়ার শেষ করে বাইরে বেরিয়ে এলো প্রেরণা। আজ সারাদিন জেহরানের বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গিয়েছে। গত দুদিন যাবৎ বিভিন্ন মিশনের জন্য শ্বাস নেওয়ার জন্য সময়টুকু অবধি পাচ্ছে না সে। তবে সেসব কিছুর ফাঁকে ফাঁকে প্রেরণাকে নজরবন্দি রাখা ও তার প্রতি খেয়াল রাখা, পিয়াস ও আকাশকে বন্দি অবস্থায় পর্যবেক্ষণ করা এবং প্রেরণার বাবা মাকে চোখে চোখে রাখার কাজেও সে নিখুঁতভাবে করছে। তবে একটা গুরুত্বপূর্ণ দিকে নজর দিতে সে কিছুটা অন্যমনস্ক হয়ে গিয়েছে, অথবা পরিপূর্ণ মনোযোগ দিতে পারেনি, যেটাই তার আসন্ন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আকাশের বাবা আরমান তালুকদার ও তার ছোট ভাই সিফাত তালুকদার মিলে জেহরানের অনুপস্থিতিতে তার প্যালেসে আক্রমণ করেছে। অবশ্য বাতাসের গতিতে সেই খবর জেহরানের কান অবধি পৌঁছেও গিয়েছে সময় মতো। সে যত দ্রুত সম্ভব নিজের প্রাসাদে ফিরেও এসছে, কিন্তু তার আগে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গিয়েছে। আরমান তালুকদারের আক্রমণের বিপরীতে জেহরানের সহস্র গার্ডরা সাহসের সাথে তাদেরকে মোকাবেলা করেছে। তবে আরমান তালুকদারদের অতর্কিত আক্রমণের ফলে তারা সবকিছু একেবারে সামলে উঠতে পারেনি। ফলে জেহরানের অনেক গার্ড নিহত হওয়ার সাথে সাথে আরমান তালুকদার আকাশ ও পিয়াসকে উদ্ধার করতে সক্ষম হয়। কিন্তু যখন প্রেরণাকে উদ্ধার করতে যাবে ঠিক তখনই জেহরানের আগমন ঘটে। তার আগমনের ফলে নতুন করে শক্তি ফিরে পায় যেন তার বাহিনী।
প্রবল প্রতিরোধ গড়ে তোলে তারা। তবে আরমান তালুকদার হেলিকপ্টারে করে আকাশ ও পিয়াসকে নিয়ে দ্রুত পলায়ন করে ফেলেন। আকাশ ও পিয়াস অবশ্য কোনোভাবেই প্রেরণাকে ছেড়ে যেতে চায়নি, কিন্তু তাদের দুর্বল শরীর থাকার জন্য এবং আরমান তালুকদারের জোর করার ফলে তারা যেতে বাধ্য হয়েছে। জেহরান তার সমস্ত রাগ মিটিয়েছে ব্যর্থ গার্ডদের মেরে মেরে, কিন্তু তাতেও তার ক্রোধ শান্ত হয়নি, কারণ যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে তা তো আর শুধরে নেওয়া যাবে না। তবে আরমান তালুকদারের বিরুদ্ধে এর চেয়ে বড় আঘাত হানবে বলে মনে মনে প্রতিজ্ঞা করল। এদিকে হন্তদন্ত পায়ে সিঁড়ি বেয়ে প্রেরণার রুমের সামনে এসে থামল জেহরান। এসে দেখল দরজা বাইরে থেকে লক করে রাখা। এটা দেখেও সে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারল না। দ্রুত ও কাপা হাতে চাবি দিয়ে তালা খুলে ঝড়ের গতিতে রুমে ঢুকল সে। তারপর সামনে তাকাতেই দেখতে পেল প্রেরণা মেঝেতে হাঁটু গেড়ে বসে মাথাটা দুই হাঁটুর মাঝখানে রেখে নীরবে অশ্রু বিসর্জন করছে। শেষ একটা সুযোগ এসেছিল তার মুক্তির জন্য, কিন্তু সে কাজে লাগাতে পারেনি। এই কালো দুনিয়া থেকে মুক্ত হতে না পারার আফসোস তাকে কুরে কুরে খাচ্ছিল যেন। প্রেরণা ধীরে ধীরে মাথা তুলে জেহরানের পানে তাকালো। তার দৃষ্টি অশ্রুসিক্ত ও রক্তাভ আভা ধারণ করেছে। এদিকে জেহরানের দগ্ধ হয়ে যাওয়ার হৃদয়ে যেন প্রশান্তির শীতল বাতাস বইতে লাগলো। প্রেরণাকে অক্ষত অবস্থায় নিজের সামনে দেখতে পেয়ে সে দ্রুত বেগে ছুটে এসে প্রেরণাকে পাগলের মতো জাপটে জড়িয়ে ধরল। তার সমস্ত শরীর ছুঁয়ে ছুঁয়ে দেখতে লাগলো সে সত্যি সত্যি অক্ষত আছে কিনা। প্রেরণার সমস্ত চেহারা জুড়ে অজস্র চুমু খেতে লাগলো বারংবার। জেহরান পাগলের মতো অস্থির স্বরে বলতে লাগলো, ওরা তোমাকে আমার কাছ থেকে চুরি করে নিয়ে যেতে চেয়েছিল কনস্ট্যান্সেল। ওরা তোমাকে আমার কাছ থেকে ছিনে নিতে চেয়েছিল। কথাগুলো বলে আবারও প্রেরণাকে শক্ত করে জাপটে জড়িয়ে ধরল সে। এদিকে প্রেরণার যেন হাড়গোড় ভেঙে যাবে এমন অবস্থা হচ্ছে। নিঃশ্বাস নিতে না পারার কষ্টে সে ছটফট ভঙ্গিতে বলে উঠল, আমার ভীষণ ব্যথা লাগছে, নিঃশ্বাস নিতে পারছি না, আমি ছাড়ো না আমায়। জেহরান যেন প্রেরণার কথা শুনতেই পেল না। সে নিজের মতো করে পাগলের মতো বিড়বিড় করতে লাগলো। তার চোখে মুখে তীব্র উন্মাদনার ছাপ সুস্পষ্ট হয়ে উঠেছে। হঠাৎ কণ্ঠে তীব্র ক্রোধ ও তেজ নিয়ে সে চিৎকার করে বলতে লাগলো, আমি ওদের কাউকে ছাড়বো না। ওদের শরীরের কলিজা ও হৃৎপিণ্ড ছুরির আঘাতে আর বুলেটের আঘাতে আঘাতে ছাঁচটা করে দেব। কত বড় সাহস! ওরা আমার কাছ থেকে আমার কনস্ট্যান্সেলকে কেড়ে নিতে চায়। এই প্রথমবার নিজের এত বড় পরাজয় আমাকে দেখতে হলো। আমার হাতের মুঠো থেকে, আমার রাজ্য থেকে আমার দুশ্মনদের ওরা নিয়ে পালিয়ে গেল। এত বড় ব্যর্থতা আমি কিভাবে ঢাকবো? কথাগুলো প্রচন্ড উত্তেজিত স্বরে বলতে বলতে দেওয়ালে প্রচন্ড জোরে জোরে অনেকগুলো ঘুষি মারতে লাগলো জেহরান। ফলে ক্রমাগত আঘাতে তার হাত কেটে রক্ত ঝরতে লাগলো, কিন্তু তার সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে তার ব্যর্থতার জন্য তীব্র আফসোস করতেই লাগলো। এদিকে প্রেরণা জেহরানের এরকম রূপ দেখে ভয়ে সিটিয়ে যেতে লাগলো। একেবারে দেওয়াল ঘেঁষে বসে সে ভয়ার্ত দৃষ্টিতে জেহরানের পানে তাকিয়ে থেকে থরথর করে কাঁপতে লাগলো। জেহরান হঠাৎ করে প্রেরণার দিকে ফিরে তাকালো। তার দৃষ্টি ভয়ঙ্কর রক্তাক্ত ও মুখভঙ্গি উন্মাদের মতো। সে ঘাড় সামান্য কাত করে ধীর পায়ে প্রেরণার পানে এগোতে লাগলো। প্রেরণা ভয় পেয়ে আরো পিছিয়ে যেতে চাইল, কিন্তু দেওয়ালের জন্য পারল না। জেহরান প্রেরণার একদম কাছাকাছি বসে পড়ে দ্রুত বেগে এক হাতে তার চুলের মুঠি এবং অপর হাতে তার দুই গাল শক্ত হাতে চেপে ধরল। প্রেরণা ব্যথায় কুকিয়ে উঠল। অনর্গল অশ্রু ঝরতে লাগলো তার চোখ বেয়ে। জেহরান হিসিস করে বলতে লাগলো, তুইও আমার কাছ থেকে পালানোর চেষ্টা করেছিলি, তাই না? বেঈমান! সার্ভেন্টের কাছ থেকে শুনেছে তুই নাকি রুম থেকে বেরোনোর অনেক চেষ্টা করেছিলি। তারপর ওদের কাছে ছুটে যেতে চেয়েছিলে, কিন্তু আমার সার্ভেন্টরা বুদ্ধি করে দরজায় তালা দিয়ে দেওয়াতে আর পালাতে পারিস না। কেন রে? আমাকে ছেড়ে যাওয়ার খুব শখ তোর, তাই না? শেষের কথাটা ভয়ঙ্কর কণ্ঠে দাঁতে দাঁত পিষে উচ্চারণ করলো জেহরান। সেই সাথে প্রেরণার শরীরে তার হাতের বাঁধন আরো কয়েক গুণ শক্ত হয়ে উঠল। একসময় প্রেরণার দুই গাল ছেড়ে গলা চেপে ধরল সে। এতে প্রেরণার দম বন্ধ হয়ে আসা জোগাড় হলো। সে নিজে দুই হাত দিয়ে অনেক কষ্টে জেহরানের হাত দুটো ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই ছাড়াতে সক্ষম হলো না। এভাবে অনেকক্ষণ যাবৎ প্রেরণার গলা ও চুলের মুঠি শক্ত করে ধরে থাকায় প্রেরণা কেমন যেন ছটফট করতে লাগলো। জেহরান একেবারে ব্যথা চূড়ান্ত পর্যায়ে
তার গলা ও চুলের মুঠি ছেড়ে দিল। প্রেরণা গলা ধরে কাশতে লাগলো আর দ্রুত উঠে গিয়ে টেবিলের উপর থেকে পানির গ্লাস নিয়ে দ্রুত পানি পান করতে লাগলো। জেহরান এখনো প্রেরণার দিকে হিমশীতল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তাকে এই মুহূর্তে ভয়ঙ্কর কোনো জন্তুর চেয়ে কম মনে হচ্ছে না। প্রেরণা তার এই রূপ দেখে ভয় পাওয়ার পরিবর্তে তীব্র বিদ্বেষ সহকারে চিৎকার করে বলে উঠল, হ্যাঁ, আমি পালানোর চেষ্টা করেছি আর বেশ করেছি, কারণ আপনার মতো অত্যাচারী সাইকোর সাথে কেউ থাকতে চাইবে না। কি মনে করেন আপনি নিজেকে? আমার উপর জুলুম নির্যাতন করে আপনি আমাকে দমিয়ে রাখতে পারবেন? হ্যাঁ, পারবেন না কখনোই। আজ না হোক কাল আমি ঠিকই আপনার এই অভিশপ্ত রাজ্য ছেড়ে ঠিক পালিয়ে যাব। প্রচণ্ড সাহস নিয়ে কথাগুলো বলে ফেললেও পরবর্তীতে আফসোস করতে লাগলো প্রেরণা। ঠান্ডা মস্তিষ্কে নিজের বলা কথাগুলো ভাবতেই ভয়ে শিউরে উঠল সে, কারণ তার সাথে এখন আপন বলতে আর কেউ নেই। জেহরান নিশ্চয়ই ভীষণ রেগে গিয়েছে এবং তার সাথে উল্টোপাল্টা কিছু করবে। এখন নিজেকে সেসব থেকে কিভাবে রক্ষা করবে সে? এসব ভাবতেই ভয়ে উত্তেজনায় কান্না পেয়ে গেল প্রেরণার। এদিকে প্রেরণার কথাগুলো শুনে জেহরানের চোখে মুখে ফুটে উঠল ভীষণ শীতল একটা শান্ত অভিব্যক্তি। না রাগ আর না কোনো হিংস্রতার ছাপ রয়েছে তার চেহারায়, আছে কেবল একটা হিম শীতল নীরবতা, যেটা কিনা ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাসের মতো। জেহরান ধীর পায়ে প্রেরণার পানে এগিয়ে এলো। প্রেরণা পিছিয়ে যেতে নিলে তার কোমর টেনে ধরে নিজের সাথে মিশিয়ে নিল জেহরান। অপর হাতে নিজের মুখপানে তার চিবুক উঁচিয়ে ধরে তারপর ঠোঁটের কোণে ভয়ঙ্কর একটা বাঁকা হাসি ফুটিয়ে তোলে হিমশীতল স্বরে সে বলতে লাগলো, কি বললে তুমি একটু আগে, ক্রিস্টানসেল? আমার মতো অত্যাচারী সাইকোর সাথে থাকতে পারবে না? আমার অভিশপ্ত রাজ্য ছেড়ে পালিয়ে যাবে? এতই সহজ বলছি আমাকে ছেড়ে চলে যাওয়া? ওয়েট ক্রিস্টানসেল, নিজের পরিণতি দেখার জন্য প্রস্তুত হও তুমি। কথাগুলো বলে প্রেরণাকে এক ঝটকায় নিজের কাঁধের এক সাইডে তুলে নিল জেহরান। প্রেরণা ছটফট করতে করতে চিৎকার করতে লাগলো, কিন্তু জেহরান তাতে পাত্তা না দিয়ে হিমশীতল অভিব্যক্তি সহকারে প্রেরণাকে নিয়ে হনহন করে হেঁটে প্যালেস ছেড়ে বেরিয়ে গেল। অন্ধকার আকাশ জুড়ে কেবল এক ফালি চাঁদ ঝুলে রয়েছে, তার আশেপাশে মুক্তার মতো অসংখ্য নক্ষত্রের বিচরণ। শীতের হিমেল শীতল হাওয়া বইছে চারিপাশে। পার্বত্য ও সামুদ্রিক অঞ্চল হওয়াতে শীত শীত ভাবটা এখানে প্রচণ্ড বেশি। আজ সারাদিন পুরো রাস্তা ড্রাইভ করে ঢাকা ছেড়ে পার্বত্য ও সমুদ্র বেষ্টিত অঞ্চল কক্সবাজারের ইনানি বিচে চলে এসেছে জেহরান। গাড়িতে থাকাকালীন প্রেরণা একের পর এক প্রশ্ন করায় তার হাত পা ও মুখ বেঁধে রীতিমতো বন্দি করে রেখেছে তাকে। অসহায় প্রেরণার চোখ বেয়ে অশ্রু ঝরানো ছাড়া আর কোনো উপায়ই ছিল না। তখন গভীর নিস্তব্ধ রাত্রি। সমুদ্রের কিনারায় বালুচরে তাঁবু টানিয়ে বসে রয়েছে জেহরান। সানলাউন্সারে আয়েশ করে আটশো অবস্থায় বসে সিগারেট টানছে সে। ওদিকে তাঁবুর ভেতর থেকে ভেসে আসছে প্রেরণার অদ্ভুত ছটফটানি ও তীব্র চিৎকার। অথচ সেসবের সে কোনো ভ্রুক্ষেপই করছে না। প্রেরণাকে শাস্তি দেওয়ার একটা অভিনব পদ্ধতি প্রয়োগ করেছে সে। বিশাল আকৃতির তাঁবুটাতে প্রেরণার হাত পা বেঁধে একটি খুঁটির সাথে বেঁধে রেখেছে জেহরান। সমস্ত তাঁবু অন্ধকারে আচ্ছন্ন করে রাখা। জেহরান ভয়েস ক্লোনিং ও সাউন্ড ইফেক্টের মাধ্যমে অদ্ভুত ভয়ঙ্কর সব শব্দ ও ভৌতিক কণ্ঠ সেট করে রেখেছে তাঁবুতে। এআর ঘোস্ট ইফেক্টসের মাধ্যমে একটি অ্যাপ ক্যামেরায় লাইভ ভূত ইফেক্ট দেখানো হচ্ছে সেখানে। এতে করে মনে হচ্ছে তাঁবুর ভেতরে অসংখ্য অশরীরী ও ভয়ঙ্কর ভূতের আনাগোনা রয়েছে, ফলে মনে হবে ঘরের মধ্যে অশরীরী আত্মা আছে। এরকম ভয়ঙ্কর ও বিভীষিকাময় দৃশ্য তৈরি হওয়ার ফলে প্রেরণা ভয় রীতিমতো কেঁপে কেঁপে উঠছে। ভয়ে তার অন্তরাত্মা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে। তীব্র চিৎকার করতে করতে তার গলা পর্যন্ত শুকিয়ে যাচ্ছে, কিন্তু লাভের লাভ কিছুই হচ্ছে না। কৃত্রিম ভৌতিক দৃশ্যটাকে এতটাই জীবন্ত মনে হচ্ছে যে তার মনে হচ্ছে এক্ষুনি সেই অশরীরী আত্মাদের হাতে মারা পড়বে। তার মস্তিষ্ক ও মন এত ভয় সহ্য করতে পারল না, ফলে একসময়ে অজ্ঞান হয়ে গেল প্রেরণা। এদিকে তাঁবু থেকে প্রেরণার চিৎকার বন্ধ হয়ে যেতে জেহরান কিছুটা নড়ে চড়ে উঠল। ঠোঁটের কোণে একটা ঠান্ডা বাঁকা হাসি ফুটে উঠল তার। হাতে থাকা সিগারেটের অবশিষ্ট অংশটি ফেলে দিয়ে
নতুন করে আরেকটা সিগারেট ধরালো সে। তারপর সেটায় টান দিতে দিতে তাঁবুর দিকে এগিয়ে গেল। তাঁবুর ভেতরে পৌঁছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সমস্ত যন্ত্রপাতি অফ করে দিয়ে লাইট অন করে দিল সে। লাইট জ্বালাতেই অচেতন প্রেরণাকে অজ্ঞান অবস্থায় নজরে এলো তার। জেহরান তার দিকে এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে বসে তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করতে লাগলো। প্রচণ্ড ভয়ে মেয়েটার মুখ প্রায় শুকিয়ে গিয়েছে। অশ্রুধারা তার গালে এখনও চিটচিটে হয়ে লেপ্টে রয়েছে। জেহরানের বুকে ব্যথা লাগলেও সেটা প্রকাশ করল না সে। মুখে গম্ভীর ও শীতল অভিব্যক্তি ধরে রেখে সে প্রেরণার দুই গালে হাত রেখে নির্লিপ্ত স্বরে বলতে লাগলো, আমার কাছ থেকে দূরে চলে যেতে চাওয়ার শাস্তি ঠিক কি হতে পারে? তার ছোট্ট একটা ঝলক দেখালাম মাত্র কনস্টান্সেল, অথচ আমার দোষে সামান্য শাস্তি সহ্য করতে পারলে না। কিন্তু এখনো তোমার জন্য যে অনেক বড় বড় শাস্তি অপেক্ষা করছে, একটু মায়া দেখাবো না তোমার প্রতি? আমার বসে না আসলেও, আমার অনুগত না হলে তুমি যে বারবার আমাকে ছেড়ে যাওয়ার জন্য একই ভুল করতে থাকবে। আমি সেটা কিভাবে হতে দিই বলো? তোমাকে পোষ মানানোর জন্য এতটুকু কঠোর তো আমাকে হতেই হবে, তাই না? কথাগুলো বলে ঠোঁটের কোণের বাঁকা হাসি আরো প্রসারিত করল জেহরান। তারপর প্রেরণার হাত পায়ের বাঁধন খুলে দিয়ে তার সমস্ত শরীরে অসংখ্য চুমু খেলো সে। এরপর তাকে কোলে তুলে বাহিরে বেরিয়ে যেতে লাগলো। তার মনে এই মুহূর্তে অন্য এক পরিকল্পনা খেলা করছে, যেটা কিনা ভীষণ অদ্ভুত ও বিভীষিকাময়। ধীরে ধীরে অবচেতন মস্তিষ্কে চেতনা ফিরে এলো প্রেরণার। চোখ খুলতে চেষ্টা করতে মাথাটা ভীষণ ভারী ঠেকলো তার কাছে। সেই সাথে চোখ দুটো ভীষণ জ্বালা করছে। পিটপিট করে চোখ জোড়া খুলতে লক্ষ্য করলো সে এই মুহূর্তে কোথাও ঝুলন্ত অবস্থায় রয়েছে। ব্যাপারটা বোধগম্য হতেই ভালোভাবেই চোখ খুলে আশপাশ দেখতে লাগলো প্রেরণা। ওপরে অন্ধকার কালো আকাশ আর নিচে ভয়ানক খাদ দেখে ভয়ে রীতিমতো আঁতকে উঠল সে। মাঝামাঝি একটি পাহাড়ের গা বেয়ে ঝুলছে সে, কিন্তু সে পড়ে যাচ্ছে না, কারণ তার হাত দুটি পাহাড়ের ওপরের একটি শক্ত খুঁটির সাথে বাঁধা। আর সেই খুঁটির ঠিক পাশেই মূর্তির মতো বসে রয়েছে স্বয়ং জেহরান। এই ভয়ঙ্কর অন্ধকারময় রাত্রিতে তাকে কোনো এক অন্ধকার রাজ্যের অভিশপ্ত রাজা বলে মনে হচ্ছে। চোখে মুখে দয়া মায়ার সামান্যতম ছিটে ফোটাও নেই। কেমন একটা অশুভ ও হিংস্র দানবীয় অথচ সুদর্শন চেহারা তার। এ যেন এক ভয়ঙ্কর সুন্দর কোনো সত্তা। এদিকে প্রেরণা নিজের অবস্থা দেখতে পেয়ে ও জেহরানকে এই অবস্থায় দেখতে পেয়ে হার্ট অ্যাটাক করে ফেলবে এরকম অবস্থায় পৌঁছে গেল। সে চিৎকার করে কেঁদে উঠে জেহরানের পানে অসহায় চেহারায় তাকিয়ে থেকে তাকে মিনতি করে করুণ কণ্ঠে বলতে লাগলো, এসব কি করছেন আপনি? প্লিজ আমায় ছেড়ে দিন না। আমাকে কি আপনি মেরে ফেলতে চাইছেন? জেহরান কিছুটা ঝুঁকে এলো প্রেরণার দিকে। তারপর তার চোখে চোখ রেখে সাইকোপ্যাথিক হাসি হেসে হিমশীতল কণ্ঠে বলতে লাগলো, তুমি তো আমার মতো সাইকোর সাথে থাকতে চাও না কনস্টান্সেল। তুমি তো আমাকে ছেড়ে বহু দূরে পালিয়ে যেতে চাও। তাহলে তোমার এই জীবন রেখে কি লাভ, যে জীবনে আমিই থাকবো না? আমিহীনা জীবন তোমার কাটানোর কোনো প্রয়োজন নেই। তার চেয়ে বরং তোমাকে আমি মেরে ফেলি, কেমন? জেহরানের হিমশীতল কণ্ঠস্বরে এসব কথা শুনে গায়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠল প্রেরণার। ভয়ে তার কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। সাথে সাথে শুষ্ক ঢোক গিলল কয়েকটা। জেহরানকে তখন সাহস করে অত কথা বলে ফেললেও মরণ যন্ত্রণা সহ্য করার মতো শক্তি তার নেই। অতটাও সাহসী হয়ে উঠতে পারেনি সে। প্রেরণা কাকুতি মিনতি করে কান্না বিজড়িত কণ্ঠে জেহরানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, প্লিজ আমায় ছেড়ে দিন, ক্ষমা করে দিন আমায়। আর 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 আমি কখনো ভুল করব না, বলবো না কখনো অমন কথা। আমার ভুল হয়ে গেছে। জেহরান প্রেরণার হাতের বাঁধন আলগা করতে করতে অত্যন্ত শান্ত ও নির্লিপ্ত কণ্ঠে বলতে লাগলো, বলেছিলাম না, আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে অথবা আমার কাছ থেকে দূরে চলে যাওয়ার চেষ্টা করলে আমি তোমাকে একদম জানে মেরে ফেলবো। কথাটা তোমার মাথায় রাখা উচিত ছিল কনস্টান্সেল। এখন আমার কিছুই করার নেই। তবে চিন্তা করো না, পরে তোমাকে কষ্ট করে একা থাকতে হবে না, কারণ তোমার মৃত্যুর পরপরই আমি তোমার কাছে খুব দ্রুত চলে আসব। তখন আমরা দুজন মিলে পরে আবার এক হব, কেমন? পৃথিবীতে যখন আমাদের মিল হলো না, তাহলে না হয় পরকালই মিলন হবে। জেহরান কথাগুলো বলতে থাকলে প্রেরণা দ্রুত মাথা নাড়িয়ে না না বলতে লাগলো।
তার চিৎকার করে কান্নার আওয়াজ পুরো পাহাড়ি উপত্যকার চারপাশে প্রতিধ্বনিত হচ্ছে। অথচ কঠোর পাষাণ হৃদয়ের অধিকারী জেহরানের মন একটুখানিও গলল না। এদিকে প্রেরণার হাতের বাঁধন যখন পুরোপুরি আলগা হয়ে গেছে এবং সে পড়ে যেতে নিবে, ঠিক সেই মুহূর্তে জেহরান তার এক হাত খপ করে ধরে ফেলল। প্রেরণা ততক্ষণে একটা মরণ চিৎকার দিয়ে উঠেছিল, কিন্তু জেহরানের হাত ধরে ফেলাতে সে তার ভয়ার্ত ও বন্ধ চোখজোড়া পিটপিট করে খুলল। এক লহমায় মৃদু চাঁদের আলোয় প্রেরণার ভেজা অশ্রুসিক্ত ভয়ার্ত মুখখানা জেহরানের নজরে পড়ল। অপরদিকে জেহরান এখনো এক দৃষ্টিতে প্রেরণার মুখপানে তাকিয়ে রয়েছে, যার চোখে মুখে সামান্যতম আবেগ অনুভূতি পর্যন্ত দেখা গেল না। এভাবে কেটে গেল অনেকগুলো মুহূর্ত। একসময় জেহরান প্রেরণাকে টেনে উপরে তুলল, তারপর নিজের বুকে শক্ত করে আগলে নিল। প্রেরণা ছোট কবুতর ছানার ন্যায় থরথর করে কাঁপতে লাগলো তার বুকে। হৃৎপিণ্ড এখনো প্রচণ্ড জোরে জোরে স্পন্দিত হচ্ছে তার। আরেকটু হলেই মরণের ঘাটে পৌঁছে যেত সে। ভাবতেই সমস্ত শরীর জুড়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে প্রেরণার। এদিকে জেহরান প্রেরণার চিবুক এক হাতে উঁচিয়ে ধরে তার মুখের দিকে ফেরালো। তারপর ভয়ঙ্কর পৈশাচিক একটা হাসি হেসে ধীর অথচ স্পষ্ট কণ্ঠে বলে উঠল,